নমস্কার বন্ধুরা, আমাদের শ্যাডো হান্টিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের শ্রেষ্ঠ লেখকদের বিশ্বের সেরা ভূতের গল্প বই থেকে একটি গল্প পড়ে শোনাবো। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমাদের পাশে থেকো। শুরু করা যাক। আজকের গল্প নিশীথ রাতের হাসি, কলমে স্বপন বুড়ো। বিন্দু যেন বিদ্যুৎ বেগে এতটা পথ চলে এসেছে, এখন ট্রেনের কামরায় বসে ভাবতে ওরই অবাক লাগছে। শনিবার কলেজে মাত্র 2 ঘন্টার ক্লাস ছিল। ছুটতে ছুটতে ফিরে এসেছে মেসে। আগে থেকে ম্যাটিনি শোর টিকিট কেনা ছিল। অথেলো দেখবার একটি সুপরিকল্পিত আয়োজন ছিল বন্ধুর সঙ্গে। সন্ধেবেলা ছিল কলেজের প্রীতি সম্মেলন, কিন্তু কোনো কিছুতে যোগ দেওয়ার ওর কপালে নেই। ওই যে কাব্যের ভাষায় যাকে বলে বিনা মেঘে বজ্রাঘাত, সে যেহেতু একটি ব্যামক্কা রকম কাণ্ড ঘটে বিন্দুর সব কিছু প্ল্যান ওলটপালট করে দিল। আর সত্যি কথাই তো, দেশ থেকে ওই রকম একটি টেলিগ্রাম এলে হাত পা আপনা থেকেই পেটের মধ্যে সিদিয়ে যায়। ওর বাবার নাকি শক্ত অসুখ, এখনই বাড়ি রওনা হতে হবে। টেলিগ্রামটা করেছেন ওর পাড়া সম্পর্কের বিনোদ কাকা। সত্যি একটা বাড়াবাড়ি কাণ্ড না হলে বিনোদ কাকা কখনো এভাবে টেলিগ্রাম করে বসতেন না। এই তো সেবার ওর মার সাংঘাতিক বসন্ত হয়েছিল, তবু তিনি বিন্দুকে খবর দিতে দেননি। পাড়ার ছেলেরা পালা করে দেখাশোনা করেছে। বিনোদ কাকা নিজে সবসময় খবরাখবর নিয়েছেন, ডাক্তার ডাকা, ঔষধ আনার ব্যবস্থা করেছেন, প্রয়োজন মতো রাত জেগেছেন। তবু ওর পড়ার ক্ষতি হবে বলে কাউকে খবর দিতে দেননি। কলেজে ছুটি হলে বাড়ি গিয়ে মাকে দেখে আঁতকে উঠেছিল। সমস্তটা মুখে একেবারে বিশ্রী রকমের বসন্তের দাগ হয়েছে। তার মায়ের অমন সুন্দর দুধে আলতার মতো রং, তা যেন জ্বলে কালো হয়ে গিয়েছে। এই বয়সেও বিন্দু মায়ের বুকে মুখ লুকিয়ে কান্না চেপে রাখতে পারেনি। মা ওর চুলে আঙুল চালিয়ে ঠান্ডা করে বলেছিলেন, দূর পাগলা, বুড়ো ছেলে বুঝি এমনি কাঁদে? আমি যদি তোর মেয়ে হতাম তো ভাবনার কারণ ছিল। ওই বিশ্রী মেয়েকে কিছুতেই বিয়ে দিতে পারতিস নে, সারা জীবন গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হতো। সেদিন মায়ের মুখের হাসিও কিন্তু কান্নার মতো শুনিয়েছিল। গাড়ির দোলানির যেন বিরাম নেই, ওর ভাবনারও তেমনি অন্ত নেই। মাত্র 2খানি ধুতি নিয়ে সে কিভাবে ছুটে এসেছে, তারপর ঠেলাঠেলি মারামারি করে টিকিট কিনে ট্রেনের কামরার মধ্যে ঢুকেছে। সে কথা ভাবতে সত্যি অবাক লাগে। তাতে বাড়িতে অসুখ বিসুখের কোনো উল্লেখই ছিল না, বরঞ্চ বুদি গাই, বাঘা কুকুর, মিনি বিড়াল আর কথা সর্বস্ব কাকাতুয়ার কুশল সংবাদই ছিল। হঠাৎই 2 দিনের মধ্যে বাবার এমন কি শক্ত অসুখ হলো, যার জন্য বিনোদ কাকা টেলিগ্রাম করতে বাধ্য হলেন। বিন্দুর মনে শুধু একটি প্রশ্ন উকিঝুঁকি মারতে লাগলো, বাড়িতে পৌঁছে সে তার বাবাকে দেখবে তো? রেলগাড়ির ধোঁয়ায় ওর ভাবনা চিন্তার সুতোগুলি কেবলই যেন জট পাকিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে পড়ল ছোট বোন সিন্ধুর চিঠিতে আবদার ছিল, এবার বাড়ি যাওয়ার সময় চুলের লাল সিল্কের ফিতে নিয়ে যেতে হবে। এত ছোটো ছোটো তিকি ছাই মনে থাকে? ভালো কথা, একটা স্টেশনে গাড়ি থামলে কোনো ফেরিওয়ালার কাছে নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু ফেরিওয়ালার জন্য অপেক্ষা করতে হলো না। একজন ক্যানভাসার এসে ঢুকলো। তার বাক্সে না আছে এমন জিনিস নেই। 2টি জিনিস বিন্দু বেছে নিল, সিন্ধুর জন্য লাল সিল্কের ফিতে আর বৌদির জন্য একটি তরল আলতা। ওর এক বৌদি এখন ওদের বাড়িতেই আছেন, তার জন্য কিছু হাতে করে না নিলে সত্যি খারাপ দেখাবে। ক্রমে রাত গভীর হলো। গাড়ির যাত্রীও একে একে কমতে থাকে। যাদের বাড়ি কলকাতার কাছে তারা সত্যি ভাগ্যবান, এতক্ষণ অনেকে গিয়ে বাড়ি পৌঁছে গেছে। মায়ের হাতে রান্না গরম মাছের ঝোল ভাত নিয়ে খাচ্ছে সঙ্গে সঙ্গে। বিন্দুর খিদে পেয়েছে, কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না। পেছন দিকে হেলান দিয়ে চোখ বুজেছে বিন্দু। গাড়ির ঝাঁকুনিতে মাথাটা ঘড়ির পেন্ডুলামের মতো দুলছে। কামরার ভেতর লোকের কথার কচকচানি বন্ধ হয়ে গেছে। 2-3 জন লোক যা দূরে দূরে বসে আছে তাদেরও চোখ ঝুলে এসেছে।
হঠাৎ কানের কাছে কে ফিসফিস করে বলল, আমাদের দেখতে আসছিস খোকা? আমরা যে তোর জন্যে পথ চেয়ে বসে আছি বাবা। চমকে উঠল বিন্দু। ঠিক ওর মায়ের গলা। মা ওকে খোকা বলে ভাবেন না, ও কিছু নয়, হয়তো নিজের অজান্তে মা বাবার কথা বেশি করে ভাবছে, তাই ওরকম কিছু শুনে থাকবে। আরেকটা স্টেশনে গাড়ি থামতে খাবারওয়ালা এলো খাবার বেচতে, কিন্তু কিছু মুখে দিতে মন চায় না, যদিও অনেক রাত্রিরে গাড়ি পৌঁছবে ওদের স্টেশনে। তবু কি জানি কেন বিন্দু পেটের খিদেকে মোটেই আমল দিল না। দুপাশে শুধু রাশি রাশি অন্ধকার, কোথাও জোনাকির ঝাঁক, কোথাও নাম না জানা পাখির একটা আওয়াজ, ট্রেনের বাসি, ধোঁয়ার একটা উৎকট গন্ধ। এরই ভেতর দিয়ে কখনো ঘুমিয়ে কখনো তন্দ্রাচ্ছন্নভাবে বিন্দু বাকি সময়টা কাটিয়ে দিল। গাড়ি যখন ওদের স্টেশনে গিয়ে পৌঁছলো তখন ঠিক রাত 2টো। তারপর আছে ক্ষেতের আল ধরে মাইলখানেক হাঁটা পথ, দ্বাদশীর চাঁদ মাথার উপর, পুরো জ্যোৎস্না নয় অথচ বেশ আবছা ভাব। সেই চাঁদও আবার মাঝে মাঝে হালকা মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। মনে হচ্ছে ওই আধখানা চাঁদ কখনো ঘুমটা পড়ছে, আবার কখনো ওড়না সরিয়ে দিচ্ছে। কুয়াশা নয়, অথচ কেমন যেন একটা ঘোলাটে ভাব সারা মাঠখানা জুড়ে। তাড়াতাড়ি যেতে পারবে মনে করে বিন্দু মাটির মাঝামাঝি ধরে একটি পায়ে চলা পথ দিয়ে এগিয়ে চলল। কিছু দূর চলার পর ওর মনে হলো কে যেন পেছন পেছন আসছে। তার পায়ের অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে কি না জোর করে বলা যায় না, কিন্তু বেশ অনুভব করা যায় যে কেউ একজন তাকে অনুসরণ করে এগিয়ে আসছে। দৃষ্টি তার ঠিক ওর পিঠের উপর। ও যদি হঠাৎ থেমে যায় তবে পেছনকার লোকটিও দাঁড়িয়ে পড়ে, কিন্তু তাকালে পড়ে চোখে পড়ে না। বিন্দু বেশ বুঝতে পারল যে এত রাত্রিরে একা একা পথ চলছে বলেই ওর মনে ভয় বাসা বেঁধেছে। ভয়কে তাড়াবার ঔষধও বিন্দুর জানা আছে। সে বিকট গলা ছেড়ে গান ধরল। সুকণ্ঠ বলে বিন্দুর খানিকটা সুনাম ছিল, কিন্তু আজও কি কাণ্ড ঘুরছে। গলাটা মাঝে মাঝে বন্ধ হয়ে আসছে কেন? মনে হচ্ছে বেশ খানিকটা শ্লেষ্মা জমেছে কণ্ঠনালীর ভেতরে, কিছুতেই সেটাকে দূর করা যাচ্ছে না। গলা খুলে গান গাইতে পারলে তার ভয়টা কোথায়? কিন্তু কিছুতেই সে গলাটা আগেকার মতো হালকা করতে পারছে না। যাই হোক, থামা আর চলা, গান গাওয়া আর কান পেতে কিছু শোনা, এইভাবে মাঠটাকে পেরোনো গেল। ওই তো সামনে গাঙ্গুলিদের নাট মন্দির আর ধানের গোলা, ওরই পাশ দিয়ে গ্রামে ঢুকতে হয়। সেখান থেকে ওদের বাড়ি আর বেশি দূরে পথ নয়। একেবারে চেনা অঞ্চলে এসে পড়েছে, তাই গলার গুনগুনানি বন্ধ করে দিল বিন্দু। ওই তো ওদের বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির ঠিক সামনেই সদর রাস্তার উপর সেই প্রকাণ্ড তেঁতুল গাছটি, কিন্তু কি গুমোট পড়েছে আজ, গাছের পাতাটি অবধি নড়ছে না। তাহলে এইবার পথের শেষ। আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে এগিয়ে যায় সে। তো এ কী কাণ্ড! তেঁতুল গাছটার ঠিক নিচে, যেখানে ছায়াটি বেশ ঘন হয়ে জমাট বেঁধেছে, সেইখানে দাঁড়িয়ে আছেন ওর বাবা, হাতে সেই বাঁধানো লাঠিটা। ওরই উপর দেহের ভর রেখে ওর বাবা একদৃষ্টে তারই দিকে তাকিয়ে রয়েছেন। ভারী অবাক হয়ে গেল বিন্দু। ছুটে গেল ওর কাছে, বলল, আপনি এত রাত্রিরে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার অসুখের টেলিগ্রাম পেয়ে তো আমি ছুটতে ছুটতে আসছি। ক্ষীণকণ্ঠে বিন্দুর বাবা বললেন, তা জানি বাবা, বিনোদের যেমন কাণ্ড, সামান্য কি একটু অসুখ করেছে আর অমনি তোর বিনোদ কাকা এক টেলিগ্রাম করে বসলো। আমরা সবাই ভেবে বাঁচি না। আজই যে তুই ছুটতে ছুটতে আসছিস সে তো জানা কথাই। যে সন্ধে থেকে তোর মার মুখে আর অন্য কথাটি নেই। খোকা নিশ্চয়ই আসছে আজ আমাদের দেখতে, তাই তো আজ বাড়িয়ে তোকে নিতে এসেছি বাবা। ওর বাবার কথা শুনে ভারী রাগ করলো বিন্দু। উত্তর দিল, আপনার তো কম বাড়াবাড়ি নয়। আমি আসছি তাই বলে আপনি এত রাত্রির অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন? অসুস্থ শরীর, একটা লণ্ঠন তো হাতে করে আনতে হয়। না না, আবার লণ্ঠন কিসের জন্যে? এই তো দিব্যি আবছা চাঁদের আলো, পথ চলতে কোনো অসুবিধে হয় না। বিন্দু ব্যস্ত হয়ে বলল,
না না, এত রাত্রিরে আপনার ঘরের বার হওয়া একেবারেই উচিত হয়নি। চলুন, আপনাকে আমি ধরে নিয়ে যাচ্ছি। বাবা আঁতকে উঠে বললেন, না না, আমায় ধরে নিয়ে যেতে হবে না। বাতের ব্যথায় এমন কষ্ট পাচ্ছি বাবা যে কেউ গায়ে আঙুল ঠেকালেও মনে হয় হাড়গুলো কনকন করে উঠল। চল, তোর মা ভারী ব্যস্ত হয়ে আছে। আমি আমার লাঠি নিয়ে ঠুক ঠুক করতে করতে দিব্যি যেতে পারবো। মাকে দেখার জন্য বিন্দু ছুটে বাড়ির ভেতর চলে গেল। যাক, যার অসুখের কথা শুনে ভাবনার অন্ত ছিল না, তার সঙ্গে তো আগেই দেখা হয়ে গেল। মা ওরই অপেক্ষায় শোবার দাওয়ায় বসেছিলেন। বললেন, বসবি আয়, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না, কষ্ট আর কি, টেলিগ্রাম পেয়েই তাড়াতাড়ি ছুটে আসতে হলো, তাই তোমার শাড়ি আনতে পারিনি। তাতে আর কি হয়েছে, এখন আর আমার শাড়ির দরকার নেই। আমার গয়নাগুলি একটা নেকড়ার পুটুলিতে বেঁধে চালের জানলার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। কলকাতায় নিয়ে যাস, আমার বৌমা এলে তার হাতে দিস। বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিল, কি আজে বাজে কথা বলছো মা? তোমার গয়না আমি কলকাতায় নিয়ে যাব কেন? কিন্তু আমার যে ভয়ানক খিদে পেয়েছে, ঘরে কিছু নেই, চিড়ে মুরগি নারকেল নাড়ু। মা খুশি হয়ে বললেন, খাবি? তাই বল, তুই যা যা ভালোবাসিস দেব। ও বৌমা, ওই দাওয়াতেই বিন্দের একটা ঠাঁই করে দাও। বিন্দু শুধলো, কেন মা, ঘরের ভেতর গিয়ে খাবো না? বৌদি, সিন্ধু পোড়ামুখী কোথায় গেল? আলো জ্বালতে বলো না ওদের, ভালো করে তোমার মুখ দেখতে পাচ্ছি নে। মা উত্তর দিলেন, আজ ঘরে একটু কেরোসিন নেই রে বাবা। ওদের যেমন সংসার করা, আগে থেকে কিছুতেই বলে না। তা আজকের মতো এই দাওয়াতেই বসে খেয়ে নে বাবা, চাঁদের আলো আছে, অসুবিধে হবে না। আর তাকিয়ে দেখে বৌদি ওর সামনে দাঁড়িয়ে। নানা রকম তরকারি, ডাল ভাত সব আসনের সামনে সাজানো। এত সব খাবার বৌদি আনলো কখন? মায়ের সঙ্গে গল্প করতে গিয়ে এদিকে খেয়ালই করেনি। কিন্তু বৌদির মুখে এত বড় একটা ঘুমটা কেন? বিন্দু সুটকেস থেকে আলতাটি বের করে বললে, বৌদি, এই তোমার তরল আলতা। বৌদি মৃদুস্বরে উত্তর দিলে, ওই দাওয়ার উপরেই রাখো ঠাকুরপো, আমি পড়ে এসে তুলে রাখবো ক্ষণ। মা বললেন, আজ দেরি করিস নে বাবা, এইবার খেতে বস। বিন্দুর সত্যি খুব খিদে পেয়েছিল, আর দ্বিরুক্তি না করে আসনের উপর গিয়ে বসলো। তারপর অবাক হয়ে বলল, এ কি করেছো মা? আমি যা যা ভালোবাসি সব রান্না করে বসে আছো? বাড়িতে এমন অসুখ বিসুখ চলছে, তোমার নিজের শরীরটাও তো তেমন ভালো দেখছি নে, তার মধ্যে এত রান্না করলে কখন? মা ধমক দিয়ে উঠলেন, তুই কথা বলবি না খাবি? আমি কিন্তু খুব বেশিক্ষণ আর বসতে পারবো না। কেন, তোমার শরীরটা খারাপ লাগছে বুঝি? তাহলে তুমি আর রাত করো না, শুয়ে পড়ো গে। আবার খক খক কাশি পেছন থেকে শোনা গেল। তাকিয়ে দেখলো তিনিও দাওয়ার উপর বসে রয়েছেন। বিন্দু বলল, আপনি শুয়ে পড়ুন বাবা, আবার রাত জেগে অসুখ বেড়ে যাবে। না না, তোর সঙ্গে জরুরি কয়েকটা কথা রয়েছে রে, হাঁপাতে হাঁপাতে ওর বাবা উত্তর দিলেন। বিরক্ত হয়ে উত্তর দিল, কথা তো আর পালিয়ে যাচ্ছে না বাবা, কাল সকালে ধীরে সুস্থে শোনা যাবে। ওর বাবা কোনো অনুরোধই শুনলেন না, চুপচাপ দাওয়ার উপর বসে কেবলই মাথা নাড়তে লাগলেন। বিন্দু বুঝলো তার খাওয়া শেষ না হলে কেউ নড়ছে না, তাই তাড়াতাড়ি ভাত ভেঙে নিল। তারপর বলল, সত্যি তুমি কি কাণ্ড করেছো বলো তো মা? আমি যা যা খেতে ভালোবাসি সব জুটিয়েছো একসঙ্গে। ঢেঁকি শাক, ছাঁচি কুমড়োর তরকারি, এঁচোড়ের ডালনা, আমাদের পুকুরের মাছ বুঝি, ঘরে পাতা দই, পায়েস, তোমার হাতে তৈরি ছানার সন্দেশ। তুমি কি শেষ খাওয়াচ্ছ নাকি আমাকে? মা বলে উঠলেন, ষাট ষাট, ও কথা বলতে নেই। ওদিকে বাবারও যেন অধৈর্য হয়ে উঠেছেন। আমার কথাগুলি আগে মন দিয়ে শোনো। ও পাড়ার শিকদার বাড়ির তৈলক্য শিকদার 15 আগে 100 টাকা ধার নিয়েছে,
কোনো লেখাপড়া নেই। ওর বাবার শ্রাদ্ধে হঠাৎ আটকা পড়ে গিয়েছিল, সিন্ধুক থেকে টাকাটা বের করে দিলাম, খেয়াল রাখিস, ভুলে যাস নে যেন। হেসে উঠে বিন্দু জবাব দিল, ওসব টাকা করি আপনি খেয়াল রাখুন গে। আমি কোনো দিন খেয়াল রেখেছি? না আমাকে কখনো খেয়াল রাখতে বলেছেন? না রে, অমন করে কথাটা হেসে উড়িয়ে দিস নে, পরে বুঝতে পারবি সব। এমন সময় সিন্ধু সেখানে এসে হাজির হলো, কিন্তু ওকে ঘরের ভেতর থেকে কিংবা দাওয়া ধরে হেঁটে আসতে দেখলে না তো বিন্দু। ও যেন একেবারে মাটি ফুঁড়ে বেরোলো। সবাই যেন আজ অদ্ভুত লাগছে বিন্দুর। মা বাবার কথা, বৌদির ব্যবহার, সিন্ধুর কাণ্ড, এই কটি দিনে কি সবাই বদলে গেল? বিন্দু বলল, সিন্ধু, আমাদের বাগানে যে গন্ধ লেবু গাছ আছে, একটু লেবু নিয়ে আয়, ডাল দিয়ে খাবো। কথা বলার সঙ্গে সঙ্গে সিন্ধু হাতের মুঠোর ভেতর থেকে দুটুকরো লেবু বের করে ওর পাতে ফেলে দিল। বিন্দু অবাক হয়ে গেল বোনের কাণ্ড দেখে। সিন্ধু বলল, দাদা, আমার সেই লাল সিল্কের ফিতে তুমি আনোনি বুঝি? বিন্দু জবাব দিল, এনেছি রে পোড়ামুখী, এনেছি, এই নে। এ পকেট থেকে বের করে সে ওর হাতে দিতে গেল। সিন্ধু কিন্তু প্রবল আগ্রহে দাদার হাত থেকে সেটা ছিনিয়ে নিল না। দাওয়ার উপর রাখো, আমি এই নিলুম বলে। বিন্দু তাকিয়ে দেখে সিন্ধু আর সেখানে দাঁড়িয়ে নেই। ওকে কোনো প্রশ্ন করার ফুরসত না দিয়ে মা হঠাৎ বলে উঠলেন, গায়ের লোক অনেক পরামর্শ দেবে তোকে, কোনো কথা শুনিসনি। খুব অল্প খরচে কাজ সারবি, ভবিষ্যৎ ভেবে সব সময় চলতে হবে তোকে। কিন্তু খেতে খেতে মুখ তুলে তাকালো, বলল, কি আবল তাবল বলছো মা? আমি ভবিষ্যৎ ভেবে চলবো তো তোমরা আমার মাথার উপর রয়েছো কেন? বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোড়ন কাটলেন। আর বাবা কবে আছি কবে নেই, সেই জন্যেই তো গোটা কয়েক কথা বলে যেতে চাই সময় থাকতে। ওই যে নন্দীরা রয়েছে আমাদের আমবাগানের পশ্চিমে, ওদের ইচ্ছে আমাদের আমবাগানটাকে হাত করবার, অনেক লোভও দেখাবে তোকে, কিছুতেই রাজি হোস নে খোকা। এই আম বাগান তো ঠাকুরদা নিজের হাতে তৈরি করে গেছেন। আমি ছোটোবেলায় ওখানে আম কুড়িয়েছি, তুই কুড়িয়েছিস, আবার তোর ছেলেমেয়েরাও কুড়োবে। বললেন, আর দেখ বাবা, আমার যে হাসি সই, তার মেয়েকে বিয়ে করবি। আমি এতদিন কাউকে বলিনি, কিন্তু তাকে যে কথা দেওয়া আছে, তুই মায়ের শেষ কথা রাখবি তো বাবা? বাবা বললেন, খুব বেশি সময় তো আর হাতে নেই বাবা, সব চাইতে যে দরকারি কথা সেইটাই আগে বলি। আমাদের যে তুলসী মঞ্চ, তার তলায় আছে 2টি পেতলের ঘড়া, একেবারে মোহরে ভর্তি, বংশ পরম্পরায়। এ আমাদের সম্পত্তি, কাকপক্ষীতেও কেউ জানে না, আজ তোকে বলে গেলাম। মা বাবার কাছ থেকে এই জাতীয় বৈষয়িক কথা বিন্দু কখনো শোনেনি, তাই সে ভারী হকচকিয়ে গেল। ঘরের আশেপাশে কীরকম উড়ে গেল। হঠাৎ গোয়াল ঘরের পেছনে একটা বেড়াল ডেকে উঠল, মেও। বিন্দু এতক্ষণ লক্ষ্য করেনি। উঠোনের দিকে নজর পড়তেই দেখে ওখানে এত জঞ্জাল জমে আছে কেন? কতগুলো দড়ি, ময়লা ন্যাকড়া, কলা গাছ, শূন্য ভাঁড়, কী এসব? কতগুলো কড়ি ছড়ানো সিঁড়ির ধারে। হঠাৎ খাওয়া বন্ধ করে গেলাসে হাত ধুয়ে নিল বিন্দু। বলল, মা, বাবা, ব্যাপার কি খুলে বলো তো, তোমরা কিভাবে কথা বলছো? আমি কিছু বুঝতে পারছি নে। এত ফাঁকে ফাঁকে রয়েছ কেন তোমরা? সিন্ধুটা অমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? এ যেন সবটাই হিয়ালি। এই বলে সে পকেট থেকে একটা টর্চ বের করে জ্বালাতেই চারদিক থেকে একটা বিরাট হা হা আর হি হি শব্দ ভেসে এলো। তাকিয়ে দেখে সে, কোথায় তার মা আর বাবা। বৌদির জন্য আনা আলতাটা গড়িয়ে পড়েছে দাওয়ায়, আর সিন্ধুর সিল্কের ফিতেটা হাওয়ায় উঠছে এদিক ওদিক। সেই বুক ফাটা হাসির শব্দ তখনও আশপাশ থেকে মিলিয়ে যায়নি।
বিন্দু ডাকলো, মা, বাবা। আড়াল থেকে মায়ের গলা পাওয়া গেল। ভয় পাস নে বিন্দু, ওসব কিছু নয়। এখানে আরও সব বাইরে দুষ্টু লোক আছে কি না? এমন সময় বিনোদ কাকার হাঁক শোনা গেল, ওরে বিন্দু, আমি আসছি, ভয় নেই, ভয় নেই। লণ্ঠন হাতে ছুটতে ছুটতে বিনোদ কাকা এসে পাশে দাঁড়ালেন। ভয়ে আর উত্তেজনায় তিনি হাঁপাচ্ছেন। বিন্দু শুধোলো, কী ব্যাপার বলো তো বিনোদ কাকা, আমি তো কিছুই বুঝতে পারছি নে। মা, বাবা। ওকে থামিয়ে দিয়ে বিনোদ কাকা অস্পষ্ট কণ্ঠে বললেন, আমারই ভুল হয়েছে রে বিন্দু, আমারই স্টেশনে যাওয়া উচিত ছিল। এইবার বিন্দু তার কাকার ডান হাতখানা জড়িয়ে ধরে বুক ফাটা চিৎকার করে শুধোলো, কাকা, কি হয়েছে, আমায় খুলে বলো। বিনোদ কাকা ধরা গলায় জবাব দিলেন, কলেরায় একদিনের মধ্যে সবাই চলে গেল রে, আমি কিছুই করতে পারলাম না। কোন মুখে তোকে সেই খবর দেব? মাথার উপর দিয়ে সেই সময় কালো বাদুড়টা আবার দানা ঝটফট করে উঠল। আস্তা করে কেঁদে কেঁদে ফিরছে কুকুরটা। বিন্দু সেই দাওয়ার দিকে আবার তাকালো। সেখানে তার মা বসেছিল, বাবা কথা কইছিলেন। তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ধাক্কা লেগে বিনোদ কাকার হাতের লণ্ঠনটা পড়ে গিয়ে নিভে গেল। আবার সেই অন্ধকার, সঙ্গে সঙ্গে বহু কণ্ঠে সেই খিলখিল হাসি। নমস্কার।